নমস্কার বন্ধুরা, আমাদের আজকের বিষয় হলো চ্যাপ্টার 2B, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সিলিং অন ল্যান্ড হেল্ড বাই এ রায়াত। একজন রায়াতের ল্যান্ডে সিলিং মানে কোনো বাড়ির ছাদ নয়, সিলিং মানে হলো সর্বোচ্চ সীমা। একটু বাদে আমরা আরও ভালো করে জানতে পারবো সিলিং মানে কি। এই ভিডিওটি যদি ভালো করে মন দিয়ে না দেখো তাহলে পরের ভিডিও বুঝতে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। সেকশন 14J, প্রভিশনস অফ চ্যাপ্টার 2B টু হ্যাভ ওভাররাইডিং এফেক্ট। আমরা চ্যাপ্টার 2A পড়ার সময় সেখানে সেকশন 14A তে দেখেছি ওভাররাইডিং এফেক্ট, ঠিক সেরকম এই চ্যাপ্টারে 14J তে ওভাররাইডিং এফেক্টের কথা বলা হয়েছে। The provisions of this chapter shall have effect notwithstanding anything to the contrary contained elsewhere in this Act or in any other law for the time being in force or in any custom, usage or contract or in any agreement, decree, order, decision, award of any court, tribunal or other authority। আগে বলে রাখি, কাস্টম মানে হচ্ছে কোনো প্রথা, ইউসেজ মানে কোনো রীতিনীতি চলন। এই কাস্টম আর ইউসেজ অনেকটা লয়ের মতোই, কারণ কোনো একটা রীতিনীতি, কোনো একটা চলন, কোনো একটা প্রথা যদি অনেক দিন ধরে কোনো একটা পার্টিকুলার সোসাইটির মধ্যে চলতে থাকে, সেক্ষেত্রে সেই চলন বা রীতিনীতি লয়ের মতো হয়ে যায়। এই প্রভিশনটির মানে হলো এই অ্যাক্টের অন্য কোনো চ্যাপ্টারে, অন্য কোথাও বা অন্য কোনো লতে অথবা অন্য কোনো কাস্টম, ইউসেজ বা কন্ট্রাক্টে অথবা কোনো কোর্ট, ট্রাইব্যুনাল বা আদার অথরিটির দ্বারা যদি কোনো এগ্রিমেন্ট, অর্ডার, ডিক্রি, ডিসিশন বা অ্যাওয়ার্ড পাস করা হয় এবং সেই সব অর্ডার বা লতে যদি এই চ্যাপ্টারের বিপরীত কোনো ল দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে সবসময় এই চ্যাপ্টারটি এফেক্টে আসবে। মানে এই চ্যাপ্টারে যে প্রভিশনগুলি আছে তার বিপরীত কোনো ল যদি অন্য কোনো চ্যাপ্টারে বা অন্য কোনো লতে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের ওভাররাইডিং এফেক্ট রয়েছে, মানে সেই সব ক্ষেত্রে এই চ্যাপ্টার এফেক্টে আসবে এবং অন্য লগুলি ক্যান্সেল হয়ে যাবে। যেমন ধরো, এই অ্যাক্টে আমরা সেকশন 7 পড়ার সময় যে ইউসুফ্যাকচুরি মর্টগেজ পড়েছিলাম, সেকশন 7 সাবসেকশন 1 ক্লজ বি, সেক্ষেত্রে আমরা ইউসুফ্যাকচুরি মর্টগেজ দেখেছিলাম 15 বছরের জন্য সর্বোচ্চ। কিন্তু সেকশন 14C মুড অফ ট্রান্সফার অফ ল্যান্ড বাই শিডিউল ট্রাইব পড়ার সময় আমরা ইউসুফ্যাকচুরি মর্টগেজের সর্বোচ্চ সময়সীমা দেখেছি 7 বছর। তাহলে আমাদের মনে কনফিউশন আসতে পারে যে তাহলে ইউসুফ্যাকচুরি মর্টগেজ আসল সর্বোচ্চ সময়সীমা কত। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেকশন 14C-তে যে কমপ্লিট ইউসুফ্যাকচুরি মর্টগেজের জন্য 7 বছর সর্বোচ্চ সময়সীমা রয়েছে, সেটিকে আমরা এফেক্টে নেব, সেটিকে আমরা ফাইনাল হিসেবে ধরব, কারণ চ্যাপ্টার 2A-তে ওভাররাইডিং এফেক্ট রয়েছে। অর্থাৎ অন্য কোনো ল, অন্য কোনো জায়গায় যে লই থাকুক না কেন, চ্যাপ্টার 2A ওভাররাইডিং এফেক্টের দরুন সেই অন্যান্য বিপরীত লগুলিকে ক্যান্সেল করে দিতে পারে। ঠিক সেরকমই এখানে সেকশন 14J-তেও ওভাররাইডিং এফেক্ট রয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা যে প্রভিশনগুলি পড়ব, সেই প্রভিশনের বিপরীতে গিয়ে যদি অন্য কোনো ল অন্য কোথাও দেখতে পাই, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রভিশনগুলিকে আমরা সর্বোপরি সঠিক হিসেবে ধরে নেব। Provided that nothing in this chapter shall apply to any vacant land in an urban agglomeration as defined in the Urban Land Ceiling and Regulation Act 1976, এই চ্যাপ্টারের প্রভিশনগুলি অ্যাপ্লাই হবে না কোনো আরবান এরিয়ার ফাঁকা ল্যান্ডের ক্ষেত্রে। ভ্যাকান্ট মানে হচ্ছে ফাঁকা। আরবান অ্যাগ্লোমেরেশনে যদি কোনো ফাঁকা ল্যান্ড থাকে, সেই সব ল্যান্ডের ক্ষেত্রে এই চ্যাপ্টারের কোনো প্রভিশন অ্যাপ্লাই হবে না। আরবান অ্যাগ্লোমেরেশন কথাটি ডিফাইন করা আছে আরবান ল্যান্ড সিলিং অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1976-এ। এই বিষয়ে আমরা আলোচনা করেছি সেকশন 4E বার টু রেজিস্ট্রেশন সেই ভিডিওতে। যারা ভুলে গেছো তারা একবার গিয়ে দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। সেকশন 14K, এই সেকশনে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের ডেফিনিশন বোঝার চেষ্টা করব।
Ceiling area. Ceiling area means the extent of land which a রায়াত shall be entitled to own. আমি প্রথমেই বলেছি সিলিং মানে এখানে কোনো বাড়ির ছাদ নয়, সিলিং মানে এখানে সর্বোচ্চ সীমা। তাহলে সিলিং এরিয়া মানে কি? সিলিং এরিয়া মানে হলো একজন রায়াত সর্বোচ্চ যতটা সীমা পর্যন্ত জমি নিজের নামে রাখতে পারে। ধরো একজন অ্যাডাল্ট আনম্যারিড রায়াতের ক্ষেত্রে সিলিং এরিয়া ঠিক করা রয়েছে 2.50 স্ট্যান্ডার্ড হেক্টর। এর মানে হলো ওই রায়াত 2.50 স্ট্যান্ডার্ড হেক্টরের বেশি পরিমাণ জমি নিজের নামে রাখতে পারবে না। চ্যারিটেবল পারপাস। বন্ধুরা, আমরা সকলেই চ্যারিটি শব্দটি শুনেছি, যার মানে হলো দান করা। সেখান থেকে চ্যারিটেবল পারপাস কথাটির অর্থ হলো এমন কোনো পারপাস বা উদ্দেশ্য যার মধ্যে কোনো কিছু দান করা বা কাউকে সাহায্য করার ইচ্ছা রয়েছে। চ্যারিটেবল পারপাস ইনক্লুডস রিলিফ অব দ্য পুয়ার, মানে কোনো দরিদ্র বা গরিব মানুষদের সাহায্য করা। মেডিকেল রিলিফ, চিকিৎসার মাধ্যমে সাহায্য করা। অর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন, শিক্ষার প্রসার ঘটানোর জন্য কোনো কাজ করা। অর অফ এনি আদার অবজেক্ট অফ জেনারেল পাবলিক ইউটিলিটি, অথবা সাধারণ মানুষের হিতার্থে কোনো কাজ করা। সুতরাং অভাবগ্রস্ত মানুষকে হেল্প করার উদ্দেশ্য বা পারপাসকে বলা হয় চ্যারিটেবল পারপাস। আমরা এখন জানব কোনো রায়াতের ল্যান্ডে সিলিং এরিয়া নির্ধারণ করার ক্ষেত্রে কাদেরকে রায়াতের ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হবে। ফ্যামিলি ইন রিলেশন টু এ রায়াত শ্যাল বি ডিম টু কনসিস্ট অফ, একজন রায়াতের ক্ষেত্রে ফ্যামিলি হিসেবে যাদেরকে ধরা হবে। হিমসেলফ অ্যান্ড হিজ ওয়াইফ, রায়াত নিজে এবং তার ওয়াইফ তার স্ত্রী। মাইনর সন্স, রায়াতের ছেলে যার বয়স 18 বছরের কম তাকে মাইনর সন বলা হয়েছে। আনম্যারিড ডটার্স, রায়াতের অবিবাহিত মেয়ে। ইফ এনি লেখা রয়েছে কারণ এখানে যে রিলেশনগুলি ইনক্লুড করা হয়েছে তাদের মধ্যে সবাই থাকবে তার কোনো মানে নেই। হিজ আনম্যারিড অ্যাডাল্ট সন, রায়াতের অবিবাহিত প্রাপ্তবয়স্ক পুত্র। অ্যাডাল্ট মানে যার বয়স 18 বছরের বেশি। ইফ এনি হু ডাজ নট হোল্ড এনি ল্যান্ড অ্যাজ এ রায়াত, যে রায়াত হিসেবে কোনো জমি হোল্ড করে নেই। এ থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো রায়াতের যদি অবিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে থাকে কিন্তু তার যদি নিজের নামে কোনো ল্যান্ড থাকে তাহলে তাকে রায়াতের ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হবে না। একটা কথা বলা হয়নি, এখানে যাদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবে ইনক্লুড করা হয়েছে তারা শুধুমাত্র রায়াতের ল্যান্ডে সিলিং এরিয়া নির্ধারণ করার জন্যই ফ্যামিলি মেম্বার। তাই কারোর মনে যদি প্রশ্ন আসে এদেরকে ইনক্লুড করা হয়েছে ওদেরকে ইনক্লুড করা হয়নি এরকম কেন, কারণ রায়াতের পার্সোনাল ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে কারোর কথা বলা হয়নি। রায়াতের ল্যান্ডে সিলিং এরিয়া নির্ধারণ করার জন্য রিলেশনগুলিকে ইনক্লুড করা হয়েছে। এরপরে হিজ ম্যারিড অ্যাডাল্ট সন, তার বিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে। ইফ এনি where neither such adult son nor the wife nor any minor son or unmarried daughter of such adult son holds any land as a রায়াত। এর মানে হচ্ছে কোনো রায়াতের বিবাহিত ছেলেকে তার ফ্যামিলি মেম্বার হিসেবে ইনক্লুড করা হবে যদি সেই বিবাহিত ছেলে বা তার ওয়াইফ বা তাদের মাইনর সন বা আনম্যারিড ডটার এই চারজনের মধ্যে কেউ যদি রায়াত হিসেবে কোনো ল্যান্ড হোল্ড করে না থাকে তাহলেই একমাত্র তাদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবে ইনক্লুড করা হবে। উইডো অফ হিজ প্রিডিজিস্ট সন, প্রিডিজিস্ট মানে রায়াতের ছেলে যে বেঁচে নেই, যার ডেথ হয়ে গেছে, সেই ছেলের বিধবা বউ। উইডো মানে বিধবা বউ। ইফ এনি মানে যদি থেকে থাকে। where neither such widow nor any minor son or unmarried daughter of such widow holds any land as a রায়াত, মানে কোনো রায়াতের যদি ছেলে মরে গিয়ে থাকে এবং সেই ছেলের বিধবা বউ যদি থেকে থাকে সেক্ষেত্রে তাদের যে মাইনর সন বা আনম্যারিড ডটার এই তিনজনের মধ্যে কেউ যদি রায়াত হিসেবে পার্সোনালি ল্যান্ড হোল্ড করে না থাকে তাহলেই তাকে ফ্যামিলি মেম্বার হিসেবে ইনক্লুড করা হবে।
minor son or unmarried daughter if any of his predeceased son, where the widow of such predeceased son is dead. আমরা আগেরটায় দেখলাম যে তার ছেলে যদি মরে গিয়ে থাকে এবং উইডো যদি বেঁচে থাকে, মানে ছেলের বিধবা বউ যদি বেঁচে থাকে, কিন্তু এটাতে বলছে যে তার ছেলে মরে গেছে এবং তার উইডো, তার বিধবা বউ, সেও মরে গেছে এবং তাদের মাইনর সন বা আনম্যারিড ডটার বেঁচে আছে। তাহলে এই মাইনর সন বা আনম্যারিড ডটার এদের মধ্যে কেউ যদি রায়াত হিসেবে পার্সোনালি কোনো ল্যান্ড হোল্ড করে না থাকে তাহলে তাদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবে ইনক্লুড করা হবে, বাট শ্যাল নট ইনক্লুড এনি আদার পারসন। কিন্তু এই লিস্টে যাদেরকে ইনক্লুড করা হয়নি তারা কিন্তু রায়াতের ফ্যামিলি মেম্বার নয়। আমি আবার বলছি, এখানে ফ্যামিলি মেম্বার বলতে রায়াতের পার্সোনাল কোনো ফ্যামিলি মেম্বারের কথা বলা হয়নি। রায়াতের ল্যান্ডে সিলিং এরিয়া মাপার ক্ষেত্রে এদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হয়েছে। এবং এখানে গুরুত্বপূর্ণ কথা এই যে রায়াত বাদে তার ফ্যামিলি মেম্বারের কেউ যদি কোনো ল্যান্ড হোল্ড করে থাকে তাহলে কিন্তু তাকে ফ্যামিলি মেম্বার থেকে বাদ দেওয়া হচ্ছে, তাকে ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হচ্ছে না। আশা করি বোঝাতে পেরেছি। এক্সপ্লেনেশন 1. For the purposes of this chapter, an adult unmarried person shall include a man or woman who has been divorced and who has not remarried thereafter. এখানে যে অ্যাডাল্ট আনম্যারিড পার্সনের কথা বলা হচ্ছে, প্রাপ্তবয়স্ক অবিবাহিত। প্রাপ্তবয়স্ক অবিবাহিত মানে আমরা কি জানি, যার বিয়ে হয়নি। কিন্তু এখানে তাদেরকেও ধরা হবে অ্যাডাল্ট আনম্যারিড হিসেবে যাদের বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে এবং তারপরে আর বিয়ে করেনি। এ ম্যান অর ওম্যান হু হ্যাজ বিন ডিভোর্সড, কোনো ম্যান হতে পারে, কোনো ওম্যান হতে পারে যার ডিভোর্স হয়ে গেছে কিন্তু হ্যাজ নট রিম্যারিড দেয়ার আফটার, তারপরে আর বিয়ে করেনি, তাহলে তাকেও এই লিস্টে অ্যাডাল্ট আনম্যারিড পার্সন হিসেবে ধরা হবে। প্রোভাইডেড দ্যাট হোয়ার সাচ ডিভোর্সড ম্যান অর ওম্যান is the guardian of any minor son or unmarried daughter or both, he or she together with such minor son or unmarried daughter or both shall be deemed to be a separate family. এখানে একটা ব্যতিক্রম রয়েছে। এক্সপ্লেনেশন 1 এ যে অ্যাডাল্ট আনম্যারিড পার্সনের কথা বললাম তার ব্যতিক্রম রয়েছে এখানে। বলছে ওই অ্যাডাল্ট আনম্যারিড পার্সন মানে যার ডিভোর্স হয়ে গেছে তারপরে আর বিয়ে করেনি, সেই অ্যাডাল্ট আনম্যারিড পার্সন বা সেই ডিভোর্সড ম্যান বা ওম্যান সে যদি কোনো মাইনর সন বা আনম্যারিড ডটারের গার্জিয়ান হয়, অর্থাৎ তার যদি কোনো ছেলে বা মেয়ে থাকে, ছেলে হলে মাইনর সন, মেয়ে হলে আনম্যারিড ডটার, যদি ছেলে বা মেয়ে থাকে তাহলে কিন্তু সেই ছেলে মেয়ে সহ সেই ডিভোর্সড ম্যান বা ওম্যানকে একটা সেপারেট ফ্যামিলি হিসেবে ধরা হবে। রায়াতের ফ্যামিলির মধ্যে তাদেরকে আর ইনক্লুড করা হচ্ছে না। রায়াতের ফ্যামিলির মধ্যে তাকে ইনক্লুড করা তখনই হবে যখন তার ডিভোর্স হয়ে গেছে, তারপরে বিয়ে করেনি এবং কোনো সন বা ডটারের গার্জিয়ান নয়। সেক্ষেত্রে এক্সপ্লেনেশন 2. রেফারেন্সেস ইন দিস ক্লজ টু ওয়াইফ, সন অর ডটার শ্যাল ইন রিলেশন টু এ রায়াত হু ইজ এ ওম্যান বি কনস্ট্রুড অ্যাজ রেফারেন্সেস টু দ্য হাজব্যান্ড, সন অর ডটার রেসপেক্টিভলি অফ সাচ ওম্যান। রেফারেন্সেস ইন দিস ক্লজ, এই ক্লজে আমরা যে লিস্ট দেখলাম, যে ফ্যামিলি মেম্বারের লিস্ট দেখলাম, এই লিস্ট থেকে আমরা বুঝতে পারলাম যে এই রায়াত একজন পুরুষ, কারণ প্রথমেই রায়াতের ওয়াইফের কথা বলা হয়েছিল। এবার এইখানে আলাদা করে রায়াতকে একজন মহিলা হিসেবে ধরে নিয়ে তারপরে তার লিস্ট তৈরি করে দেওয়া হয়নি। এই কারণে এক্সপ্লেনেশন 2-তে বলে দেওয়া হয়েছে রায়াতকে একজন যদি মহিলা ধরা হয় তাহলে এই লিস্টে প্রথমে চলে আসবে তার হাজব্যান্ড এবং তারপরে সন অর ডটার যেভাবে আসে সেইভাবে। তোমাদের বোঝার সুবিধার্থে একটা ফ্যামিলি চার্ট তৈরি করেছি, 2 সেকেন্ড সময় নিয়ে দেখে নাও, যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রসঙ্গে 2-1টি কেস আমরা আলোচনা করব। পঞ্চানন সিং ভার্সেস রেভিনিউ অফিসার। An adult unmarried daughter of a Rayat owning lands in her own name is deemed to be a member of the family of a Rayat. মানে একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ে রায়াতের ওনিং ল্যান্ডস
মানে যার নিজস্ব ল্যান্ড আছে, যার নিজের নামে ল্যান্ড আছে, তাকে রায়াতের ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হবে। অর্থাৎ আমরা সেকশন 14K সিতে যে ফ্যামিলি লিস্ট দেখলাম, সেই লিস্টে একজন অ্যাডাল্ট আনম্যারিড ডটার যার নিজের নামে ল্যান্ড আছে, তাকেও রায়াতের ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হবে। অ্যান্ড দ্য ল্যান্ডস হেল্ড বাই হার ইজ লায়াবল টু বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট ইন ডিটারমাইনিং দ্য সিলিং এরিয়া অব দ্য ফ্যামিলি। অর্থাৎ ওই রায়াতের সিলিং এরিয়া নির্ধারণ করার ক্ষেত্রে তার ল্যান্ডকে হিসাবের মধ্যে ধরা হবে। আরেকটি কেস আছে, শশাঙ্ক শেখর মাইতি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। দ্য ডেফিনিশন অফ ফ্যামিলি ডাজ নট টেক ইন্টু কনসিডারেশন দ্য এজড প্যারেন্টস অফ এ রায়াত অ্যান্ড হিজ আনম্যারিড সিস্টার্স। এর মানে হলো রায়াতের ল্যান্ডে সিলিং এরিয়া নির্ধারণ করার ক্ষেত্রে তার বৃদ্ধ বাবা মা এবং তার অবিবাহিত বোনকে ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা হয়নি। এখন আমরা জানব ইরিগেটেড এরিয়া মানে কি। বন্ধুরা, ইরিগেশন শব্দটি হয়তো শুনেছ। ইরিগেশন মানে হলো ওয়াটার সাপ্লাই, মানে জল সরবরাহ। ইরিগেটেড এরিয়া মানে কি তাহলে? ইরিগেটেড এরিয়া মিনস অ্যান এরিয়া স্পেসিফাইড as such by the state government by notification in the official gazette. Irrigated area মানে হলো একটি এরিয়া স্পেসিফাইড মানে যেটা স্পেসিফাই করা হয়েছে, যেটা নির্দিষ্ট করা হয়েছে বাই দ্য স্টেট গভর্নমেন্ট দ্বারা স্পেসিফাই করা হয়েছে অফিসিয়াল গ্যাজেটে নোটিফিকেশনের মাধ্যমে। এটুকু আমরা বুঝলাম যে ইরিগেটেড এরিয়া কাকে বলবো। ইরিগেটেড এরিয়া তাকেই বলবো যে এরিয়া স্টেট গভর্নমেন্ট দ্বারা অফিসিয়াল গ্যাজেটে নোটিফিকেশনের মাধ্যমে স্পেসিফাই করা হয়েছে। এরপর বিং অ্যান এরিয়া হুইচ ইজ অর ইজ ইন দ্য ওপিনিয়ন অফ দ্য স্টেট গভর্নমেন্ট ক্যাপেবল অফ বিং ইরিগেটেড। তার মানে ইরিগেটেড এরিয়া কাকে বলবো? ইরিগেটেড এরিয়া হচ্ছে এমন একটা এরিয়া হতে হবে, বিং অ্যান এরিয়া হুইচ ইজ ক্যাপেবল অফ বিং ইরিগেটেড, যাকে ইরিগেটেড করা যেতে পারে, মানে যেখানে ওয়াটার সাপ্লাই করা যেতে পারে। অথবা স্টেট গভর্নমেন্টের ওপিনিয়নে যদি কোনো এরিয়া ইরিগেটেড করার জন্য উপযুক্ত হয়, ক্যাপেবল অফ বিং ইরিগেটেড মানে যেটা জলসেচ করার জন্য উপযুক্ত, জলসেচ করার জন্য যোগ্য। তাহলে এমন কোনো এরিয়া যেখানে জলসেচ করা যায়, সেই এরিয়াকে ইরিগেটেড এরিয়া বলবো, এবং সেটা স্টেট গভর্নমেন্ট দ্বারা অফিসিয়াল গ্যাজেটে স্পেসিফাই করা হয়েছে। এবার আমরা জানব যে কোন সময় থেকে। অ্যাট এনি টাইম ডিউরিং দ্য এগ্রিকালচারাল ইয়ার কমেন্সিং অন দ্য ফার্স্ট ডে অফ বৈশাখ 1377 BS অর দেয়ার আফটার। এখানে এই যে 1377 BS, এটা হচ্ছে বাংলা সালের কথা বলা হচ্ছে, ইংলিশ সালের কথা বলা হচ্ছে না। এটাকে আমি একটা ওয়েবসাইটে গিয়ে কনভার্ট করে দেখেছি যে এটা 1970 সালে এপ্রিল মাসের 1 তারিখের কথা বলছে। তার মানে 1970 সালের এপ্রিল মাস থেকে যে এগ্রিকালচারাল ইয়ার শুরু হয়েছে, সেই সময় থেকে, তারপর থেকে কোনো এরিয়া যেটা জলসেচ করার জন্য উপযুক্ত, সেই এরিয়াগুলিকে স্টেট গভর্নমেন্ট ইরিগেটেড এরিয়া হিসেবে চিহ্নিত করেছে। ফার্স্ট ডে অফ বৈশাখ 1377 BS, এটা হচ্ছে বাংলা সাল, এটা মনে রাখবে। তার মানে এই সময় থেকে ইরিগেটেড এরিয়া স্পেসিফাই করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমরা, কারণ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আমরা পড়ছি এখন। এবার আমরা জানবো যে ইরিগেশন কিভাবে হয়। আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি, আমরা জানি যে জলসেচ কিভাবে করা হয়, কারণ আমাদের আশেপাশে অনেকেরই অনেক কৃষি জমি আছে যেখানে জলসেচ ব্যবস্থা রয়েছে। ফ্রম এনি স্টেট ক্যানাল ইরিগেশন প্রজেক্ট, মানে কোনো রাজ্য সরকারের যদি ক্যানাল ইরিগেশন প্রজেক্ট থাকে, ক্যানাল মানে হলো কোনো খাল, বড় নালা টাইপের, যার মাধ্যমে ওয়াটার সাপ্লাই হয় আর কৃষি জমিতে, এগ্রিকালচারাল ল্যান্ডে ওই ওয়াটার পৌঁছে যায়, তার মাধ্যমে ফসল উৎপাদন হয়, তার মাধ্যমে চাষবাস হয়। তাহলে স্টেট ক্যানাল ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে ইরিগেশন হয়। তারপরে স্টেট পাওয়ার ড্রিভেন ডিপ টিউবওয়েল
এটা মানে তো আমরা সবাই জানি, ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল। অনেকেই আমরা অনেক জমিতে এরকম শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দেখেছি। অর এনি আদার স্টেট ইরিগেশন প্রজেক্ট, অথবা অন্য কোনো জলসেচ ব্যবস্থা যার মাধ্যমে কোনো এরিয়াতে জলসেচের ব্যবস্থা করা যেতে পারে। অর স্টেট রিভার লিফট ইরিগেশন প্রজেক্ট। এই স্টেট রিভার লিফট ইরিগেশন প্রজেক্টটা অনেকটা অ্যাডভান্স টেকনোলজি। এখানে কি হয়, কোনো রিভার, কোনো নদী থেকে অনেক দূরে কোনো এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, এবং যেহেতু অনেক দূরে জলের ব্যবস্থা রয়েছে, তাই ওই এগ্রিকালচারাল ল্যান্ডে জল আনার জন্য ওই রিভারের সাথে ওই জমিকে কানেক্ট করা হয় কোনো পাইপের মাধ্যমে। একটা বড় প্রজেক্ট, অনেক টাকা খরচ করে এই ধরনের প্রজেক্ট করা হয়। কোনো রিভার, কোনো নদী থেকে কোনো অনেক দূরের কোনো কৃষি জমিতে পাইপ সিস্টেমে জল পৌঁছে দেওয়া হয়। আশা করি এই প্রজেক্টগুলো বুঝতে পেরেছো। এখান থেকে আমাদের জানার বিষয় হচ্ছে যে কোন এরিয়াকে আমরা ইরিগেটেড এরিয়া বলবো, যে এরিয়া স্টেট গভর্নমেন্ট দ্বারা অফিসিয়াল গ্যাজেটে নোটিফিকেশনের মাধ্যমে স্পেসিফাই করা হয়েছে, এবং এটি স্পেসিফাই করা হয়েছে কোন সময় থেকে, 1970 সালের এপ্রিল মাস থেকে, যে এগ্রিকালচারাল ইয়ার শুরু হয়েছে সেই সময় থেকে। এখানে বাংলা সাল রয়েছে 1st ডে অফ বৈশাখ 1377, এটি মাথায় রাখতে হবে। এছাড়া ইরিগেশন কীভাবে হতে পারে সেটা আমরা জানলাম, যে স্টেট ক্যানাল ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে, স্টেট পাওয়ার ড্রিভেন টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, এগুলো তো আমরা জানি। এছাড়া এনি আদার স্টেট ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে, অথবা স্টেট রিভার লিফট ইরিগেশন প্রজেক্ট, যেটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজির ইরিগেশন প্রজেক্ট। অর্থাৎ এইভাবে যদি কোনো এরিয়াতে ইরিগেশন করা হয় তাহলে সেই এরিয়াকে আমরা ইরিগেটেড এরিয়া হিসেবে বলতে পারি। আশা করি ইরিগেটেড এরিয়া তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো অর্চার্ড মানে কি। অর্চার্ড মানে এক কথায় ফলের বাগান। অর্চার্ড মিন্স এ কম্প্যাক্ট এরিয়া অফ ল্যান্ড হ্যাভিং ফ্রুট বেয়ারিং ট্রিজ গ্রোন দেয়ারন। অর্চার্ড মানে একটি কম্প্যাক্ট এরিয়া যেখানে প্রচুর ফলের গাছ বেড়ে ওঠে। ফ্রুট বেয়ারিং ট্রি মানে হচ্ছে যেসব গাছ ফলের জন্ম দেয়। ইন সাচ নাম্বার দ্যাট দে প্রিক্লুড, এতটা পরিমাণে ফলের উৎপাদন হয় যে তারা বাধা দেয়। প্রিক্লুড মানে তারা বাধা দেয়। কি বাধা দেয় সেটি আমরা জানব। অর হোয়েন ফুললি গ্রোন উড প্রিক্লুড, এবং যখন প্রচুর পরিমাণে উৎপাদন হয় তখন বাধা দেয়। প্রিক্লুড মানে বাধা দেয়। তাহলে কি বাধা দেয়? এ সাবস্টেন্সিয়াল পার্ট অফ সাচ ল্যান্ড ফ্রম বিইং ইউজড ফর এনি আদার পারপাস। সাবস্টেন্সিয়াল পার্ট মানে হচ্ছে বেশিরভাগ অংশ, মেন অংশ, প্রধান অংশ। একটা জমির প্রধান অংশ এমনভাবে কবজা করে থাকে ফলের গাছগুলো যে অন্য কোনো উদ্দেশ্যে ওই জমি আর ইউজ করা যায় না, তাহলে সেই জমিকে আমরা অর্চার্ড বলতে পারি। তাহলে অর্চার্ড বলতে পারি আমরা সেই জমিকে যে জমিতে প্রচুর পরিমাণে ফলের গাছ থাকে এবং এমন পরিমাণে থাকে যে অন্য কোনো পারপাসে ওই জমি ইউজ করা যায় না, কারণ জমির 90% অংশ দখল করে থাকে ওই ফলের গাছগুলো। বাড়ির পিছনে 2-3টে ফলের গাছ লাগিয়ে আমরা বলতে পারি না যে আমাদের বাড়ির পিছনে অর্চার্ড রয়েছে। অর্চার্ড হতে গেলে একটা কম্প্যাক্ট এরিয়া অফ ল্যান্ড থাকতে হবে যেখানে প্রচুর পরিমাণে ফলের গাছ থাকতে হবে। এই প্রসঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ কেস উল্লেখ করব। কেসটি হলো ফকির মোহাম্মদ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। টু বিকাম এ ট্রি, এ প্লান্ট মাস্ট হ্যাভ 2 ক্যারেক্টারিস্টিক্স। একটা গাছ হতে গেলে 2টো বৈশিষ্ট্য থাকতে হয়। ইট মাস্ট বি পেরেনিয়াল অ্যান্ড নট সিজনাল। গাছটি বহুবর্ষজীবী হতে হবে। পেরিনিয়াল মানে বহুবর্ষজীবী বা চিরজীবী। অ্যান্ড নট সিজনাল, সিজনাল হলে হবে না, 3-4 মাসের জন্য চাষ করলাম এরকম গাছ হলে হবে না। অ্যান্ড ইটস মেন স্টেম মাস্ট বি উডি অ্যান্ড নট হার্বাসিয়াস অর পাল্পি। অর্থাৎ এর মেন স্টেম, এর যে কাণ্ড সেটা কাষ্ঠল হতে হবে, শক্ত হতে হবে। হার্বাসিয়াস অর পাল্পি, নরম কোমল হলে হবে না। তার মানে যদি আমরা একটা কলা গাছের উদাহরণ নিই, কলা গাছের ক্ষেত্রে আমরা কি দেখি যে তার কাণ্ডটা কাষ্ঠল নয়, তার কাণ্ড উডি নয়। তার মানে ব্যানানা প্লান্টকে, ব্যানানা গাছকে, যদিও সেটা ফলের গাছ, তা সত্ত্বেও আমরা সেটাকে অর্চার্ড হিসেবে বলতে পারি না।
তার মানে যদি কোথাও ব্যানানা প্লান্টেশন হয়, যদি কোথাও কলা গাছের চাষ হয়, সেক্ষেত্রে আমরা সেই জমিটিকে অর্চার্ড হিসেবে ধরতে পারি না। এটি এই কেসে বলা হয়েছে। প্রজেক্ট রিপোর্ট, এই ডিফিনেশনটি ইনক্লুড করা হয়েছে 2012 সালে। এই ডিফিনেশনটি ইনক্লুড করা হয়েছে কারণ সেকশন 14Y ফার্স্ট প্রভিশো পড়লে দেখতে পাবো সেখানে প্রজেক্ট রিপোর্ট শব্দটি রয়েছে। সেই উদ্দেশ্যে এখানে প্রজেক্ট রিপোর্ট কথাটি উল্লেখ করা হয়েছে। প্রজেক্ট রিপোর্ট মিন্স এ প্রজেক্ট রিপোর্ট রিলেটিং টু সাচ পারপাস অ্যাজ মেনশনড ইন দ্য ফার্স্ট প্রভিশো টু সেকশন 14Y। সেকশন 14Y ফার্স্ট প্রভিশোতে যে প্রজেক্ট রিপোর্টের কথা বলা হয়েছে সেই উদ্দেশ্যে এখানে প্রজেক্ট রিপোর্ট কথাটি ইনক্লুড করা হয়েছে। which has been examined, vetted and approved by the appropriate department of the state government. প্রজেক্ট রিপোর্ট সাধারণত প্রথমে এক্সামাইন করা হয়, তারপরে ভেটেড মানে আবার ভালোভাবে কেয়ারফুলি এক্সামাইন করা হয়, অ্যান্ড ফাইনালি অ্যাপ্রুভ করা হয় স্টেট গভর্নমেন্টের দ্বারা। স্ট্যান্ডার্ড হেক্টর। স্ট্যান্ডার্ড হেক্টর হলো সিলিং এরিয়া মাপার একক, সিলিং এরিয়া মাপার ইউনিট। Standard hectare means in relation to an agricultural land, an extent of land equivalent to 1 hectare in an irrigated area, 1.40 hectare in any other area. অর্থাৎ যদি এগ্রিকালচারাল ল্যান্ড হয় এবং ইরিগেটেড এরিয়া যদি হয়, অর্থাৎ যে এরিয়াতে ইরিগেশন ফ্যাসিলিটি রয়েছে সেই এরিয়ার ক্ষেত্রে 1 হেক্টরকে স্ট্যান্ডার্ড হেক্টর হিসেবে এখানে ধরা হবে। আর যদি নন ইরিগেটেড এরিয়া হয় সেক্ষেত্রে 1.40 হেক্টারস। আমরা জানি যে 1 হেক্টর মানে হলো 2.471 একর্স অফ ল্যান্ড। তাহলে সেক্ষেত্রে যদি ইরিগেটেড এরিয়া হয় তাহলে ইউনিটটা আসবে 2.471 একর, আর যদি নন ইরিগেটেড এরিয়া হয় মানে 1.40 হেক্টর হলে যদি সেটাকে একরে কনভার্ট করতে চাই তাহলে হবে 3.459 একর্স। এবার এগ্রিকালচারাল ল্যান্ড হয়ে গেল, এবার হচ্ছে অর্চার্ড মানে ফলের বাগান। ইন রিলেশন টু এনি ল্যান্ড কম্প্রাইজড ইন অ্যান অর্চার্ড অ্যান এক্সটেন্ট অফ ল্যান্ড ইকুইভ্যালেন্ট টু 1.40 হেক্টার্স। যদি ফলের বাগান হয়, অর্চার্ড হয়, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হেক্টর ইউনিট হিসেবে ধরা হবে 1.40 হেক্টরকে। In relation to any other land, an extent of land equivalent to 1.40 হেক্টর। তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড হলো, অর্চার্ড হলো, বাকি সমস্ত ল্যান্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হেক্টর হিসেবে 1.40 হেক্টর ধরা হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য।